Hello everyone, welcome to the Literature Corner. I hope you all are doing well. আজ আমরা ফিরে এসেছি পিবি শেলির এলিজি অ্যাডোনাইস নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম এই পোয়েমের 1 থেকে 14 পর্যন্ত, এবং সেখানে আমরা দেখেছি জন কিটসের মৃত্যুতে কিভাবে শেলি শোকাহত হয়েছেন এবং পুরো নেচারকে এবং তার ইমাজিনেটিভ ওয়ার্ল্ডকে কিভাবে শোক প্রকাশ করেছেন। আজ আমরা শুরু করব স্ট্যাঞ্জা 15 থেকে। তবে আজকের অংশে একটা পরিবর্তন খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন যে প্রথম দিকে আমরা শুধু গ্রিফ বা মর্নিং দেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে শেলি আমাদের নিয়ে যাবেন নেচার এবং রিনিউয়াল, ডেথ এর ইনভিটাবিলিটি এবং ইমর্টালিটি এর ফিলোসফিক্যাল আইডিয়ার দিকে। সো লেটস বিগিন উইথ স্ট্যাঞ্জা 15। তো এই স্ট্যাঞ্জাটা আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানে শেলি ইকোকে পার্সনিফাই করেছেন। ইকো সাধারণত অন্য শব্দকে পুনরাবৃত্তি করে, কিন্তু এখানে ইকো নিজেই যেন শোকাহত। লস্ট ইকো সিটস মেড দ্য ভয়েসলেস মাউন্টেন্স। এখানে ইকো যে নীরব পাহাড়ের মধ্যে বসে আছে। কেন? কারণ যার ভয়েস বা পোয়েটিক সং সে একসময় প্রতিধ্বনিত করত, সেই অ্যাডোনাইস আর নেই। তাই মাউন্টেন্সও এখন ভয়েসলেস অ্যান্ড ফিটস হার গ্রিফ উইথ হিজ রিমেম্বার্ড লে। কিটসের পুরনো গান বা পোয়েট্রি মনে করি ইকো তার গ্রিফকে আরও গভীর করছে। অর্থাৎ কিটসের পোয়েট্রি এখনও মনে আছে, কিন্তু পোয়েট নিজে নেই। অ্যান্ড উইল নো মোর রিপ্লাই টু উইন্ডস অর ফাউন্টেন্স। আগে ইকো উইন্ডস, ফাউন্টেন্স, বার্ডস এসবের সাউন্ডের সঙ্গে রিপ্লাই করতে পারত, কিন্তু এখন সে আর রিপ্লাই করে না, কারণ কিটসের ভয়েসের মতো প্রিয় কোনো ভয়েস আর নেই। সবশেষে উডম্যানরা শুধু একটি ড্রার মারমার শুনতে পায়। অর্থাৎ কিটসের মৃত্যুর পর ন্যাচারের ফ্যামিলিয়ার মিউজিকসও যেন সরফুল হয়ে গেছে। মূল কথা, কিটসের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, তার সঙ্গে যেন পোয়েট্রি ও মিউজিকের একটি ভয়েসও নীরব হয়ে গেছে। এই স্ট্যাঞ্জাতে শেলি স্প্রিংকে পার্সনিফাই করেছেন। গ্রিফ মেড দ্য ইয়ং স্প্রিং ওয়েল। স্প্রিং সাধারণত কী নিয়ে আসে? ফলোয়ার্স, ফ্রেশনেস, বিউটি, নিউ লাইফ। কিন্তু কিটসের মৃত্যুতে সেই স্প্রিংও যেন স্বাভাবিক থাকতে পারছে না। অ্যান্ড শি থ্রিউ ডাউন হার কিলিং বার্ডস। স্প্রিংয়ের নতুন বার্ড যেন ঝরে পড়ছে। অর্থাৎ স্প্রিংয়ের রিনিউয়ালের মধ্যেও গ্রিফ ঢুকে পড়েছে। এখানে শেলি খুব সুন্দর একটি কন্ট্রাস্ট তৈরি করেছেন। স্প্রিং হচ্ছে নিউ লাইফ, কিটস ডেথ, কিন্তু কিটসের মৃত্যু এত গভীর যে স্প্রিংয়ের নতুন জীবনও যেন সেই গ্রিফ থেকে মুক্ত নয়। টু ফেবিয়াস ওয়াজ নট হায়াসিন্থ সো ডিয়ার। এখানে গ্রিক ম্যাথোলজি এর রেফারেন্স এসেছে। হায়াসিন্থ ছিল অ্যাপোলো এর প্রিয়। নার্সিসাস ছিলেন নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। শেলি বলেছেন, তাদের কাছে যেভাবে হায়াসিন্থ বা নার্সিসাস প্রিয় ছিল, কিটসও তেমনি অত্যন্ত প্রেসিয়াস। এবং স্প্রিংয়ের ডিও যেন টিয়ার্স হয়ে গেছে। নেচার ইটসেলফ ইজ মর্নিং কিটস। মূল কথা হচ্ছে, কিটসের মৃত্যুতে স্প্রিংয়ের বিউটিও গ্রিফ এর বিউটি হয়ে উঠেছে। অর্থাৎ স্প্রিং তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারছে না। স্প্রিংয়ের সৌন্দর্যের মধ্যেও এখন শুধু গ্রিফ, শোকের ছায়াই দেখা যাচ্ছে। এখানে শেলি আবার নেচারের দুটি পাখির ইমেজেরি ব্যবহার করেছেন। দে আর নাইটিঙ্গেল এবং ইগল। নাইটিঙ্গেল হচ্ছে বুলবুলি পাখি আর ইগল হচ্ছে বাজ পাখি। তো নাইটিঙ্গেল তার মেট এর জন্য খুব মেলোডিয়াস ভাব মর্ন করে, কিন্তু শেলি বলেছেন তবুও তার মর্নিং কিটস এর জন্য নেচারের মর্নিংয়ের মতো গভীর নয়। ইগল আকাশে অনেক উপরে উঠতে পারে। এখানে ইগলের সঙ্গে কিটসের একটি সিম্বলিক কম্পারিজন আছে। কিটস তার ইমাজিনেশন এবং পোয়েট্রি এর মাধ্যমে অর্ডিনারি হিউম্যান লিমিটেশন এর ঊর্ধ্বে উঠেছিলেন। অ্যালিবিয়ন ওয়েলস ফর দি। অ্যালিবিয়ন এখানে ব্রিটেন, ইংল্যান্ড এর পোয়েটিক নেম।
অর্থাৎ কিটসের মৃত্যুতে শুধু শেলি বা নেচার নয়, ইংল্যান্ডও মর্ন করেছে। দ্য কোর্স অফ চেইন, এখানে বাইবেলিক্যাল রেফারেন্সে এসেছে চেইন তার ব্রাদার অ্যাবেলকে হত্যা করেছিল। শেলি এই রেফারেন্স ব্যবহার করে কিটসের মৃত্যুর জন্য দায়ী বা হস্টাইল ফোর্সের উপর কোর্স আরোপ করেছেন। মূল কথা হচ্ছে কিটসের ডেথ ইজ প্রেজেন্টেড অ্যাজ আ গ্রেট লস টু ব্রিটেন, পোয়েট্রি অ্যান্ড হিউম্যানিটি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ আসে। শেলি বলেন, উইন্টার ইজ কাম অ্যান্ড গন। উইন্টার চলে গেছে, তারপর কি এসেছে? স্প্রিং। নেচার কি করছে? এয়ার আবার জয়ফুল স্ট্রিমস আবার ফ্লোয়িং অ্যান্ডস ফিরে এসেছে, বিচ ফিরে এসেছে, শ্যালোস ফিরে এসেছে, ফ্রেশ লিভস এসেছে, ফ্লাওয়ার্স এসেছে, বার্ডস পেয়ার করেছে, অ্যানিমেলস আবার জেগে উঠেছে, অর্থাৎ নেচার আবার লাইফের দিকে ফিরে যাচ্ছে। এখানে কবিতার একটি গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল কন্ট্রাস্ট শুরু হচ্ছে। একজন মানুষ মারা গেছে, কিন্তু নেচার থেমে থাকেনি। উইন্টার চলে গেছে, স্প্রিং এসেছে, রিনিউয়াল হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে হিউম্যান বিংস ডাই বাট নেচার কন্টিনিউয়াসলি রিনিউস ইটসেলফ। এখানে শেলি আরও বড় স্কেলে নেচারের রিনিউয়াল দেখাচ্ছেন। উড, স্ট্রিম, ফাইল্ড, হিল, ওশান সব জায়গায় নতুন লাইফ এসেছে। আ কোয়াইকিং লাইফ ফ্রম দ্য আর্থস হার্ট হ্যাজ বার্স্ট। পৃথিবীর অন্তর থেকে নতুন জীবন যেন বিস্ফোরিত হয়ে বেরিয়ে এসেছে। এখানে কুইকেনিং লাইফ মানে রিনিউয়ার্ড বা রিভাইভ লাইফ উইথ চেঞ্জ অ্যান্ড মোশন। নেচার কখনো স্থির নয়, নেচারের মূল ল হলো চেঞ্জ অ্যান্ড মোশন। এখানে শেলি এর ফিলোসফিক্যাল আইডিয়া খুব গুরুত্বপূর্ণ। জীবন মানেই চেঞ্জ, একটা জিনিস শেষ হয় আরেকটা নতুন কিছু শুরু হয়। এখানে শেষের দিকে বিউটি এবং জয় আবার ফিরে এসেছে, অর্থাৎ ডেথ, এরপর চেঞ্জ, এরপর আবার রিনিউয়াল, আর রিনিউয়াল মানে বিউটি। এই স্ট্যান্জাতে শেলি আরও গভীর ফিলোসফিক্যাল কোশ্চেন করেছেন। একটি ডেড ক্রপসের কথা বলা হয়েছে, কিন্তু নেচারের স্পিরিট সেই ক্রপসের মধ্যে থেকে ফলোয়ার্স তৈরি করে। এক্সহেলস ইটসেলফ ইন ফলোয়ার্স। মৃত্যু শরীর যেন ফুলের জেন্টাল ফ্র্যাগ্রান্সের মধ্যে নতুনভাবে প্রকাশিত হয়। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পাই, সেটা হচ্ছে ডেড ইজ নট নেসেসারিলি অ্যাবসলিউট ডিস্ট্রাকশন। নেচার মৃত্যু জিনিসকেও অন্যরূপে ফিরিয়ে আনে। তারপর শেলি প্রশ্ন করেন, নোট উইথ নো ডাইস। এখানে তিনি এসেনশিয়ালি প্রশ্ন তুলেছেন, যা কিছু আমরা জানি তা কি সত্যি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়? তারপর আরও গভীর প্রশ্ন যে মাইন্ড বা কনসিয়াসনেস এই জগৎকে জানে, সেটাও কি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়? এখানে শেলি ফিজিক্যাল ডেথ এর বাইরে স্পিরিচুয়াল ইমরালিটির দিকে এগোতে শুরু করেছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে ফিজিক্যাল ফর্ম মে চেঞ্জ বাট এক্সিস্টেন্স মে কন্টিনিউ ইন অ্যানাদার ফর্ম। এই স্ট্যান্জাতে শেলি আবার নিজের গ্রেফের দিকে ফিরে আসেন। আলাস দ্যাট উই লাভড অফ হিম শুড বি। শেলি ভয় করেছেন যদি কিডসের ফিজিক্যাল বডি চলে যায়, তাহলে তার প্রিয় সব কিছু কি আমাদের কাছে শুধু মেমোরি হয়েই থাকবে? তারপর একটি অসাধারণ প্রশ্ন, হুয়েন্স আর উই অ্যান্ড হোয়াই আর উই। আমরা কোথা থেকে এসেছি এবং কেন এসেছি? এটা আসলেই একটি ভাবার মতো প্রশ্ন। এইগুলো এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন্স। অর্থাৎ শেলি এখন শুধু কিডসের মৃত্যু নিয়ে কথা বলছেন না, তিনি হিউম্যান এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করছেন। গ্রেট অ্যান্ড ম্যান মিট ম্যাস্ট ইন ডেথ। মানুষ বড় হোক বা ছোট, ডেটের কাছে সবাই ইকুয়াল, মানে মৃত্যুর কাছে সবাই সমান। শেষের লাইনে স্কাই থাকবে, ফেল থাকবে, ইভিনিং আসবে, তারপর নাইট, নাইটের পর মর্নিং, মান্থের পর মান্থ, ইয়ারের পর ইয়ার। অর্থাৎ নেচার কন্টিনিউ ইটস সাইকেল, কিন্তু মানুষের জন্য সেই সাইকেলের সঙ্গে গ্রিফও বারবার ফিরে আসে।
মূল কথা হচ্ছে ডেট ইজ ইউনিভার্সাল অ্যান্ড হিউম্যান লাইফ ইজ পার্ট অফ দ্য কন্টিনিউয়াস সাইকেল অফ চেঞ্জ। তো এই স্ট্যান্ডাতে আবার সেই শুরুর ইউরেনিয়ার দিকে ফিরে আসছে, কিডসের মাদার হিসাবে হচ্ছে যাকে বলা হয়েছে। এখানে একটা হচ্ছে হি উইল অ্যাওয়েক নো মোর ও নেভার মোর, অর্থাৎ কিডস আর কখনো জীবিত হয়ে ফিরবে না। তারপর মিজেরিকে পার্সনিফাই করা হয়েছে। মিজেরি ইউরেনিয়াকে ঘুম থেকে উঠতে বলছে। চাইল্ডলেস মাদার, ইউরেনিয়া এখন চাইল্ডলেস মাদার, কারণ তার সিম্বলিক সন অ্যাডোনাইস মারা গেছে। তারপর ড্রিমস, ইকোজ এবং আদার সিম্বলিক ফিগার সবই ইউরেনিয়াকে জাগতে বলছে। সুইপ অ্যাজ এ থট বাই দ্য স্নেক মেমোরি স্টাং, এখানে মেমোরিকে স্ন্যাকের সঙ্গে তুলনা করা হয়েছে। মেমোরি যেন হঠাৎ ইউরেনিয়াকে দংশন করছে, অর্থাৎ এই কিডসের স্মৃতি তার গ্রিফকে আরও তীব্র করে তুলছে। মূল কথা হচ্ছে মেমোরি কিপস দ্য ডেড অ্যালাইভ ইন আওয়ার কনসিয়াসনেস বাট ইট অলসো ইন্টেন্সিফাইস গ্রিফ। এই স্ট্যান্ডাতে ইউরেনিয়া উঠে দাঁড়াচ্ছেন। শেলি তাকে অটামনাল নাইটের সঙ্গে তুলনা করেছেন। অটামনাল নাইট কেমন? ডার্ক, গ্লোমি, কোল্ড, সরোফুল। তাই ইউরেনিয়া এর অ্যাপারেন্স ও সরো এর মতোই ডার্ক। হ্যাড লিভড দ্য আর্থ আ ক্রোভস, এখানে ডেকে যেমন এমনভাবে দেখানো হয়েছে যে সে চলে যাওয়ার পর পৃথিবীকে একটি ক্রোভসের মতো রেখে গেছে, অর্থাৎ নেচারের ইমেজেরিও এখানে ডেটের সঙ্গে যুক্ত। এখানে ইউরেনিয়া অবশেষে পৌঁছে গেলেন দ্য মর্নফুল প্লেস হোয়ার অ্যাডোনাইস লে, অর্থাৎ কিডসের মৃত্যুর জায়গায়। ইউরেনিয়া তার প্যারাডাইস থেকে বেরিয়ে কিডসের কাছে আসছেন, কিন্তু তার জার্নি সহজ নয়। তিনি ক্যাম্পাস, সিটিস, হিউম্যান হার্টসের মধ্যে দিয়ে যাচ্ছেন। বারবিড টংস, মানুষের ক্রুয়েল ওয়ার্ডসকে শেলি বারবিড বা কাটার মতো ধারালো বলেছেন, অর্থাৎ মানুষের নিষ্ঠুরতা ইউরেনিয়াকে আহত করে। স্ক্যার্ড ব্লোড, এখানে ইউরেনিয়া এর সাফারিংকে স্ক্যার্ড ইমেজেরি দিয়ে দেখানো হয়েছে। লাইক দ্য ইয়ং টিয়ার্স অফ মে, মে এর ইয়ং টিয়ার্স অর্থাৎ স্প্রিংয়ের ফ্রেশ ডিউ এর মতো ইমেজেরি এসেছে। এখানে আবার নেচার, গ্রিফ, বিউটি একসঙ্গে এসেছে। অ্যান্ড এই স্ট্যান্ডাতে ইউরেনিয়া ডেড চেম্বারে পৌঁছান, আর তখন একটি এক্সট্রা অর্ডিনারি ঘটনা ঘটে। ডেড শ্যামড বাই দ্য প্রেজেন্স অফ দ্যাট লিভিং মাইন্ড, এখানে ডেড পার্সনিফাইড, আর ইউরেনিয়া এর প্রেসেন্স এত পাওয়ারফুল যে ডেড যেন মুহূর্তের জন্য লজ্জিত হয়ে যায়। লাইফস পেল লাইট ফলস থ্রো দোজ লিমস, মনে হয় কিডসের বডিতে আবার লাইফের আলো ফিরে এসেছে, কিন্তু এটা সত্যিকারের রিসারেকশন নয়, এটা মোমেন্টারি সিম্বলিক রিভাইভাল। তারপর ইউরেনিয়া বলে লিভ মি নট, সে কিডসকে হারাতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত ডেড রেজ অ্যান্ড স্মাইলস, অর্থাৎ ডেড এর পাওয়ার আলটিমেটলি রিমেইনস। মূল কথা হচ্ছে লাভ ক্যান রেজ ডেড ইমোশনালি বাট ইট ক্যান নট ফিজিক্যালি ডিফিট ডেড। এই স্ট্যান্ডাতে ইউরেনিয়া এর যে ইমোশনাল স্পেস প্রকাশ পেয়েছে। আর একটু থাকো আমার সঙ্গে, আর একবার কথা বলো, এখানে ইউরেনিয়া কিসকে বলেছেন আর একবার কিস করো, কারণ সেই একটি ওয়ার্ড এবং একটি কিসকে আমি মেমোরি হিসাবে বাঁচিয়ে রাখবো। আই উড গিভ অল দ্যাট আই অ্যাম টু বি সো দো নাও আর্ট, এখানে ইউরেনিয়া বলতে চান আমি চাই তোমার মতো হতে, অর্থাৎ ডেথ এর সেই স্টেজে যেতে, কিন্তু সঙ্গে সঙ্গে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, বাট আই অ্যাম চেঞ্জ টু টাইম। এখানে টাইমকে এমন একটি ফোর্স হিসাবে দেখানো হয়েছে যা ইউরেনিয়াকে লাইফের সঙ্গে বেঁধে রেখেছে। মূল কথা হচ্ছে ইউরেনিয়া কিডস এর সঙ্গে ডেথ এ যেতে চাইলেও সে এখনও টাইমের জগতে আবদ্ধ। তো এই স্ট্যান্ডাতে ইউরেনিয়া কিডস এর প্রিম্যাচিউর ডেট নিয়ে প্রশ্ন করেছেন। হোয়াই ডিজ দো লিভ দ্য ট্রোডেন প্যাথস অফ ম্যান টু সন, অর্থাৎ তুমি এত তাড়াতাড়ি মানুষের পৃথিবী ছেড়ে চলে গেলে কেন। এখানে এই যে লাইন হোয়াই ডিডস দো,
এখানে ডিস্ট হচ্ছে ডিড আর দো হচ্ছে ইউ, যে অর্থাৎ তুমি এত তাড়াতাড়ি মানুষের পৃথিবী ছেড়ে চলে গেলে কেন। কিডস ছিল ইয়াং কিন্তু তার হার্ট ছিল মাইটি। দ্য আনপাস্টার ড্রাগন ইন হিজ ডেন, এখানে ড্রাগন একটি সিম্বলিক ইমেজ, এটি লাইফের ডেঞ্জারাস ডিফিকাল্টিস এবং হস্টাইল ফোর্সের রিপ্রেজেন্টেশন হিসেবে বোঝানো হয়েছে। ইউরেনিয়া যেন বলছেন কিডস খুব তরুণ বয়সেই লাইফের ডেঞ্জারাস ওয়ার্ল্ডের সঙ্গে লড়াই করতে গিয়েছিল। উইজডম দ্য মিরর শেল্ড অর স্ক্রন দ্য স্পেয়ার, এখানে ওয়ারিয়র ইমেজারি এসেছে উইজডম শেল্ড, অর্থাৎ লাইফের ডেঞ্জারাস এর বিরুদ্ধে তার যথেষ্ট প্রোটেকশন ছিল না। মূল কথা, কিডস ডাই টু ইয়ং বিফোর হি কুড ফুললি ডেভেলপ হিজ পটেনশিয়াল। সো এই স্ট্যান্ডার্ডে শেলি লাইফের বিভিন্ন ডিস্ট্রাকটিভ ফোর্সকে সিম্বলিক ক্রিয়েচার্স দিয়ে দেখিয়েছেন। হোয়েলস প্রেডেটরি অ্যাগ্রেসিভ ফোর্স, রিভেঞ্জ হচ্ছে ডেড অ্যান্ড ঢেকায়, তারপরে এগুলো সবই ডিস্ট্রাকশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তারপর শেলি কিডস এর পয়েটিক পাওয়ারকে অ্যাপোলো এর সঙ্গে তুলনা করেন। অ্যাপোলো হচ্ছে গ্রিক ম্যাথোলজিতে, অ্যাপোলো হলো পোয়েট্রি, মিউজিক, আর্ট এবং লাইটের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ গড। অ্যাপোলো হচ্ছে গ্রিকের একটি গড ছিলেন। কিডসের পোয়েটিক পাওয়ারকে অ্যাপোলো এর গোল্ডেন বো এর অ্যারো এর সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ কিডস এর পোয়েট্রি ছিল পাওয়ারফুল। এখানে মূল আইডিয়া হচ্ছে কিডস হয়তো ফিজিক্যাল লাইফে খুব অল্প সময় পেয়েছিলেন কিন্তু তার পোয়েটিক পাওয়ার ছিল অত্যন্ত শক্তিশালী। ও ফাইনালি আজকের ক্লাসটি শেষ হলো। So students, today we have traveled from stanza 14 to stanza 27. আমরা দেখলাম শুরুতে শেলি এর গ্রিপ এখনও খুব প্রবল, কিন্তু ধীরে ধীরে কবিতার ভাবনা আরও ফিলোসফিক্যাল হয়ে উঠছে। নেচার আবার নতুন করে জন্ম নিচ্ছে, স্প্রিং ফিরে আসছে, ফ্লাওয়ার্স ফুটছে, বার্ডস ফিরে আসছে, অর্থাৎ একজন মানুষ মারা গেলেও নেচার ডাজ নট স্টপ, নেচার রিনিউস ইটসেলফ। আর এখন থেকেই শেলি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছেন, ইজ ডেথ রিয়েলি দ্য এন্ড? মৃত্যু হলে কি আসলে শেষ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমরা কবিতার পরবর্তী অংশে আরও গভীরভাবে খুঁজে পাব। সো কিপ দিস কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড, ক্যান ডেথ ডিস্ট্রয় দ্য স্পিরিট অফ আ গ্রেট পোয়েট? We will find the answer in our next class. Bye bye.